Hi guys, how are you? What's up? আবার আসলাম তোমাদের জন্য নিয়ে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। তো মূলত আমরা এর আগে দেখিয়েছি যে কিভাবে জাভাস্ক্রিপ্ট মূলত জাভাস্ক্রিপ্টের বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে W3 স্কুলের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের একটা বাংলা ভার্সন তৈরি করতে যাচ্ছি। মানে W3 স্কুলের জাভাস্ক্রিপ্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টিউটোরিয়াল তৈরি করব। মূলত এই জন্যই আজকের এই টিউটোরিয়ালটা। আর পূর্বে বেসিক কনসেপ্টটা দেখানোর কারণ হচ্ছে W3 স্কুলের ভেতরে মানে একটু এলোমেলোভাবে দেয়া আছে, যে জিনিসটা আমরা প্রথম থেকে দেখলেই অত সহজেই বুঝতে পারবো না। সো আমি বেসিক কনসেপ্টটা প্রথমেই দিয়েছি আগের টিউটোরিয়ালগুলোতে, যেন ওইটা দেখার পরে যদি এইটাকেও দেখে তাহলে খুব সহজেই এটার কোডগুলো, এটার কাজগুলো সহজেই বুঝতে পারবে। এই জন্যই মূলত আগের বেসিক কনসেপ্টটা আমি ক্লিয়ার করেছি। আর এখন যেহেতু W3 স্কুলের জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটা শুরু করব, আবার প্রথম থেকেই শুরু করব এবং আগে যেগুলো শিখিয়েছি এইগুলোও এর ভেতরে পড়বে। তবে মূলত ওইটা পড়লেও আমরা সহজেই বুঝতে পারবো না যে এইটা কেন আসলো। যে যদি এইটা কেউ প্রথমে দেখে তার একটু মাথা ঘুরাবে, যদি আমার প্রথমের টিউটোরিয়ালগুলো কেউ দেখে থাকে তাহলে সে ওইটা দেখার পরে এটা দেখলে অবশ্যই তার জন্য অনেক সুবিধা হবে। সো আমি রিকমেন্ড করব যে আমার ফার্স্টের টিউটোরিয়ালটা যেন আগে দেখার পরে এটা কেউ দেখে, তাহলেই তার জন্য ভালো হবে একটু বেশি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি যে W3 স্কুলের জন্য জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের বাংলা ভার্সন পার্ট 1। চলি আমরা এখন আমাদের W3 স্কুলে। ওকে, আমি W3 স্কুলটা ওপেন করে রেখেছি। এখন যদি আমি চাই যে জাভাস্ক্রিপ্টে চলে যাব, তো আমি জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম। এখন আমি জাভাস্ক্রিপ্টের ভেতরে চলে আসছি। তো প্রথমে আমরা যেহেতু আগেও শুনেছি যে জাভাস্ক্রিপ্ট মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার বিভিন্ন কোড, বিভিন্ন ফাংশন নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা আছে এটাতেও ঠিক তাই আছে। তো এখন এটা মূলত একটা ব্রাউজার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো এটা আমাদের ব্রাউজারের ভেতরেই সীমাবদ্ধ। তো এটা আমি আগেও বলেছি যে এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে যেগুলো মূলত ডেটাবেজ নিয়ে কাজ করে। তো আজকে আর সেটা না বললেও চলতো, তারপরেও একটু যেহেতু এটা প্রথম থেকে আবার শুরু করতে যাচ্ছি তাই ওই কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করলাম। এখানেও লেখা আছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML অ্যান্ড দ্য ওয়েব, মানে এটা HTML এর সাথে কাজ করে এবং ওয়েবসাইটের জন্য, যেটা মানে ওয়েব আমি আগেও বলেছি। তো জাভাস্ক্রিপ্ট শিখতে ভয় কিছু নেই, ইজি টু লার্ন। তো আমরা শুরু করি। প্রথমেই আমি দেখব যে JS হোম। ওকে, হোমে কি আছে? হোমে আছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। তো এখানে ক্লিক করলে কি হয়? এখানে ক্লিক করলে এই যে একটা কোড আসছে। কোড বলতে এই যে ফ্রাইডে জানুয়ারি 15, মানে এই যে কারেন্ট ডেটটা এখানে শো করছে, এই যে বর্তমানের সময়টা এখানে শো করছে। তো এটা কিভাবে বানানো হয়েছে? এটা বানানো হয়েছে কিভাবে? এখন যদি আমরা সেটা দেখি, ট্রাই ইট ইয়োর সেলফ, এটাতে যদি ক্লিক করি এবং এখানে এই কোডটা আমি কপি করব, Ctrl+C কপি করে আমি এখানে আমার একটা ফোল্ডার তৈরি করি, W3 জাভাস্ক্রিপ্ট, JAVASCRIPT, W3 জাভাস্ক্রিপ্ট পার্ট 1। তো এখন যেহেতু পার্ট 1, এখানে আমি ফার্স্টে একটা ফোল্ডার নিলাম, আমি 1 দিই নাম। এটা কোনো বিষয় না যে আমি জাস্ট এখানে একটা ফাইল তৈরি করব, INDEX index.html। আমি আগেও বলেছি যে
মূলত এখানে index.html যেহেতু জাভাস্ক্রিপ্ট HTML এর সঙ্গে কাজ করে, সো আমি এখানে একটা HTML এর ফাইল খুললাম এবং এটাকে এডিট ফাইলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি ওখান থেকে কপিকৃত কোডটি পেস্ট করছি, এখানে পেস্ট করলাম। তো আর একটা কথা এখানে বলে রাখি যে এখানে আমরা W3 স্কুল যেহেতু ইউজ করছি, W3 স্কুলের জাভাস্ক্রিপ্টের বাংলা টিউটোরিয়াল তৈরি করছি, তো এখানে প্রত্যেকটা টিউটোরিয়ালেই আমরা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব। এক্সটার্নালভাবে ইউজ করাটা একটু ঝামেলা হবে, সো আমি এখানে ইন্টারনালভাবে ইউজ করে দেখাবো যে এটা মূলত। আর এখানে তাইলে একটু শর্টে আমি প্রোগ্রামিং আমার টিউটোরিয়ালটা শেষ করতে পারবো। কারণ কি, যদি আমি দেখাতে চাই আবার এক্সটার্নালভাবে একটা ফাইল খুলে সেটার লিঙ্ক করায় প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে দেখাতে গেলে একটু সময় বেশি যাবে। সো এখানে যেহেতু ইন্টারনালভাবেই করা আছে, তো আমি সেভাবেই করব। তো এখানে মূলত কিভাবে কি করা হয়েছে এই কোডটার মাধ্যমে আগে আমরা রান করি, দেখি আমাদের ব্রাউজারে সেভ করলাম। আর এই যে এই এইটুকু আমরা কেটে দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ কমেন্ট করা আছে। এটা মূলত আমি ওয়েবসাইটটা কপি করেছি, এই জন্য আমার এখানে এই তার একটা দেখাচ্ছে যে এটা থাকলেও চলবে, মানে থাকা না থাকার কোনো নেই এখানে। তো আমরা প্রথম অনেকেই মনে করতে পারি এটা লাগতে পারে, এটা কেটে দিব আমরা। ওকে, এখানে প্রথমে কি বলছে আমরা একটু ধারণা নিই, আমরা একটু পড়বো জিনিসটা। মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এটা জাস্ট একটা HTML মানে হেডিং 1 ট্যাগের ভেতরে রাখা হয়েছে। জাভাস্ক্রিপ্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে এই যে বাটনের সাথে আর এই যে পি এই আইডির সাথে। তো মূলত এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এখানে অন ক্লিক একটা অ্যাট্রিবিউট, মূলত এটা জাভাস্ক্রিপ্টের জন্যই মূলত ইউজ হয়। অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে আমরা লিখেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আমি যেটা বলবো যে আমার আমার পূর্বের টিউটোরিয়াল, জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল যদি কেউ দেখে তাহলে এটা আর তাদের বোঝানো লাগবে না। তো আমি তারপরেও এটা বুঝিয়ে দিচ্ছি যে সরাসরি জাভাস্ক্রিপ্টে ডিভ বা ক্লাস নিয়ে কাজ করতে গেলে অনেক পেঁচাইতে হয়, অনেক ঝামেলা করতে হয়। তো সেই জন্য জাভাস্ক্রিপ্টের জন্য আমরা সরাসরি কোনো ক্লাস বা ডিভ ইউজ না করে আইডির দ্বারা কাজ করব। আর এখানে যেটা ইউজ করা হয়েছে ডকুমেন্ট একটা অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্টের ভেতর থেকে এখানে ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে একটা আইডিকে খোঁজা হচ্ছে। মানে এখানে আমরা মূলত আইডি দিলে এখানে CSS এ হ্যাশ দিয়ে স্টাইল করতে হয়, কিন্তু এখানে আমাদেরকে হ্যাশ দিয়ে ওকে বোঝাই দেওয়া লাগবে না যে এটা একটা আইডি। কারণ কি, গেট এলিমেন্ট বাই আইডি মানেই হচ্ছে একটা আইডি, সে এই পুরা ডকুমেন্টের ভেতর থেকে এই ডিমো নামের আইডিটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে তার উপর ইফেক্ট ফেলবে। তো মূলত এখানে যে ডকুমেন্ট অবজেক্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এর ভেতরে আমার এই আইডির নামটা লিখতে হবে, যে আইডিটার উপরে আমি ইফেক্ট ফেলতে চাই। এবং এখানে যে আইডিটা কোটেশন দিয়ে আমাকে আবৃত করে দিতে হবে। এরপরে কি আছে এইটুকুর কথা এখন বলবো। ইনার HTML মানে কি, মানে এই যে পি আইডিটাকে ধরেছে কোথাকার আইডি, এই আইডিটা হচ্ছে এই যে পি, এই পি এর মানে প্যারাগ্রাফের আইডি। তো প্যারাগ্রাফের মাঝখানে এখন কিছুই নেই, আমাদের এখানে প্যারাগ্রাফে কোনো কন্টেন্টই নেই। এখন এটার মাধ্যমে প্যারাগ্রাফে একটা কন্টেন্ট বসানো হচ্ছে, মানে এই যে গেট এলিমেন্ট বাই আইডি এই মেথডটা দ্বারা এই আইডিটাকে খোঁজা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে ডট ইনার HTML, তুমি এই আইডির ভেতরে যে HTMLটা মানে এই আইডির HTML এর কন্টেন্টে এই ডেট মেথডটা বসাই দাও, ইকুয়াল টু ডেট মেথড। শেষ, মূলত এইটাই করা হয়েছে কাজ। এবং অন ক্লিক অ্যাট্রিবিউটের দ্বারা, অন ক্লিক মানে ক্লিক করার পরেই তুমি এই কাজটা করবা। ক্লিক করার পরে আমরা দেখব যে এই ডেট মেথডটা এই পি এর মাঝখানে বসে গেছে। তো মূলত এখন আমরা যদি রান করি ল্যান্স ইন ফায়ারফক্স, এবং আমরা দেখছি যে আমাদের হেডিংটা এখানে শো করেছে, এবং এখানে যে এই বাটনটা আমাদের হচ্ছে এই যে বাটন, এই বাটনটা একটা এখানে বাটন তৈরি করেছে একটা, এবং এর ভেতরে লেখা ক্লিক মি টু ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। এই
এই টেক্সটটুকু আমরা এই জায়গাতে বাটনের ভেতরে দিয়েছি, এই যে বাটনের ভেতরে। তো এখানে যদি এখন আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমার ডেটটা শো করবে। ক্লিক, এই যে আমার স্যাটারডে জানুয়ারি 16, 2016 এবং 12টা 5। মূলত এইটাই হচ্ছে আমার এই কোডটুকুর কাজ। আমাকে বলছে যে তুমি এটাকে ক্লিক করো। এখন যদি আমি ক্লিক করি, অন ক্লিক অ্যাট্রিবিউটের মাধ্যমে আমার কাজটা হচ্ছে। এই যে অন ক্লিক করার পরে আমার গেট এলিমেন্ট বাই আইডি এটা কাজ করছে। কাজ করে এই ডেট মেথডটাকে এখানে বসায় দিচ্ছে। এখন আমরা যদি চেক করতে চাই যে মূলত ডেটটা বসছে কিসের ভেতরে, এখানে তো পিও দিয়েছিলাম কিন্তু পি তো শো করে না। তো এখন আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পারবো যে এই দেখেন এই পি এর ভেতরে মূলত কন্টেন্টটা বসে গেছে ডেটের। তো এটাই ছিল মূলত এই কোডটার কাজ। তো এখন আমি আবার পরবর্তী টিউটোরিয়ালে চলে যাব। এখান থেকে এটাকে কেটে দিব এবং এখান থেকে পরের টিউটোরিয়ালটাতে যাব। পরের টিউটোরিয়ালটা কি আছে দেখব। ওকে, এখানে আর কিছু নেই, আমি নেক্সট করব। এখন নেক্সট চ্যাপ্টার এখন এসেছে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। তো এখানে আমরা মূলত আগেই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সেই জন্য এখানে আমি আর বেশি কিছু পড়ে সেটার ডেসক্রিপশনে যাইতে যাচ্ছি না, কারণ যদি যাই তাহলে অনেক বেশি আমাকে টিউটোরিয়ালের লেংথটা অনেক বড় হয়ে যাবে। সো এখন আর সেটা করতে চাচ্ছি না। এটার দ্বারা কি কাজ হয় দেখি। কন্ট্রোল সি। আর মূলত যেহেতু আমি এইভাবে পর্যায়ক্রমে করছি যেন আমাদের সহজেই বুঝতে সুবিধা হয় এবং একটাও যেন স্কেপ না হয়ে যায়। এবার আমি দিলাম কন্ট্রোল ভি, এটাকে আমি ওখানে সেভ করব। ওকে, আমি এই ফাইলগুলো আপনাদেরকে দিব না, কেননা এটা W3 স্কুলেই আছে। সো আপনারা ভিডিওটা দেখবেন এবং W3 স্কুল থেকে প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আমার মতো অফলাইনে W3 স্কুলটাকে ডাউনলোড করে নেবেন। তো আর না হলে ইন্টারনেট মানে অনলাইনের মাধ্যমে তো করা যায়ই। তো এইটাই হচ্ছে আমি মূলত এই জায়গাতেই সেভ করব। ওকে, এখন এটার দ্বারা কি বোঝানো হয়েছে আমরা জাস্ট সেভ করে, আমি এটা আগেই বলে নেই, এখানে ধরা হয়েছে এই যে ডেমো নামের আইডিটাকে ধরা হয়েছে গেট এলিমেন্ট বাই আইডি মেথডটা দ্বারা। তো ডেমো নামের আইডিটাকে ধরে বলা হচ্ছে এখানে ইনার এইচটিএমএল, তার মানে এর ভেতরের এইচটিএমএল এক কথায়, এই যে এইচটিএমএল এর কন্টেন্ট এক কথায়, ভেতরের এইচটিএমএল এর কন্টেন্টের উপরে এটা ইফেক্ট ফেলবে। এবং হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখা এখানে যখন আমি ক্লিক করব বাটনটাতে তখন কি হবে, আমার এই ভেতরের কন্টেন্টটা পরিবর্তন হয়ে হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা চলে আসবে। তো এখন আমি এটাকে রান করি, রান ফায়ারফক্স। ওকে, এখন এখানে দেখাচ্ছে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, জাভাস্ক্রিপ্ট কী করতে পারে। এবার এখানে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট, এখানে বলছে যে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর কন্টেন্টকে চেঞ্জ করতে পারে। তো এখানে যদি আমি ক্লিক করি, আমাদের এখানে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা শো করেছে। আমি যদি আবার দেখাতে চাই রিফ্রেশ এবং এখানে যদি ক্লিক করি, আমার এই যে চেঞ্জ হচ্ছে। মূলত এটাই হচ্ছে এই কোডটুকুর কাজ। আমি আর একটু কনসেপ্ট ক্লিয়ার করি। এই যে বাটন ট্যাগের ভেতরে বলা হচ্ছে যে অন ক্লিক ফাংশনের অ্যাট্রিবিউটের দ্বারা ডকুমেন্ট অবজেক্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথড এর ভেতরে তুমি এই যে আইডিটাকে ধরো এবং আইডিটাকে ধরার নিয়মই হচ্ছে এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এইটা হচ্ছে এই মেথড দিয়ে কোনো আইডিকে ধরতে হয়। এবং ইনার ডট এইচটিএমএল, এই ইনার ডট এইচটিএমএল এর দ্বারা বলা হচ্ছে যে তুমি এই লেখাটুকুকে এই যে এই আইডির ভেতরের কন্টেন্টের জায়গাতে বসাই দাও ক্লিক করার পরে। এই হচ্ছে মূলত কাজ। আর যেহেতু এটা একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, সেহেতু দুটো এখানেও কোটেশন দিয়ে ইউজ করা হয়েছে।
ওকে, আমরা এখন যদি এখানে যদি আমি দিতাম, আরেকটা বিষয় লক্ষণীয় যে বাইরে আমাদের ডাবল কোটেশন এবং ভেতরে সিঙ্গেল কোটেশন, এই নিয়মেই আমাদের লিখতে হয়। কখনোই ডাবল কোটেশনের ভেতর ডাবল কোটেশন হয় না, কিংবা সিঙ্গেল কোটেশনের ভেতর সিঙ্গেল কোটেশন হয় না। তো অবশ্যই এটা মনে রাখতে হবে যে ডাবল কোটেশনের ভেতর সিঙ্গেল এবং সিঙ্গেলের ভেতর ডাবল ইউজ করব। এখন যদি আমি এখানে কোনো ইন্টিজার ভ্যালু দিই 789, দেখি আমার এটা কেমন কাজ করে। কেটে দিয়েছি, আবার রান করি, রিফ্রেশ, ক্লিক, এই যে 789। তো আমি এখন যেহেতু এভাবে ইউজ করছি, 789 এভাবে, মানে যখন ইন্টিজার ভ্যালু দিব। তো এভাবেই মূলত জাভাস্ক্রিপ্টের কোডটা কাজ করে। আমরা আস্তে আস্তে এভাবে আগায় যাব। এবার আমরা পরবর্তী টিউটোরিয়ালে চলে যাই। পরবর্তী টিউটোরিয়ালটা আমরা যদি লক্ষ্য করি যে এখানে একটা লাইটের ছবি দেয়া আছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে লাইটটা ইয়েলো রং ধারণ করছে। আবার যদি ক্লিক করি, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো মূলত কাজটা করা হয়েছে কিভাবে, আমি এর জন্য এখানে একটু ট্রাই ইট ইয়োরসেলফ করি, কন্ট্রোল-A, কন্ট্রোল-C। এবার আমাদের এখানে আমি এটা পেস্ট করলাম, কন্ট্রোল-V। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি যদি এটাকে রান করি, তাহলে কিন্তু আমার কাজ হবে না, কারণ এখানে ইমেজ ইউজ করা হয়েছে। সেই ইমেজটাকে আমার লিঙ্ক করাতে হবে। তো ইমেজটাকে যেহেতু লিঙ্ক করাতে হবে, আমাদের ইমেজটাকে খুঁজে বের করতে হবে। তো এই যে এখানে কিন্তু আমার ইমেজটা আসছে না, সো আমি আউটপুটটা শো করাতে পাচ্ছি না। তো এখন যদি আমি আউটপুটটা শো করাতে চাই, আমি এখান থেকে ইমেজটাকে নামটাকে কপি করলাম, এবং আমি ইমেজটার নামটাকে সার্চ দিয়ে ইমেজটাকে কপি করে নিয়ে আসব, কপি, এবং আমাদের ফোল্ডার এখানে আমি পেস্ট করলাম। ওকে, আরেকটা ইমেজ আছে, এখানে দুটো ইমেজ আছে মূলত, এই একটা ইমেজ এবং এই একটা ইমেজ, এই দুটো ইমেজ মূলত এখানে কাজ করছে। কন্ট্রোল-V, এবং এই ইমেজটা আমি কপি করলাম এবং আমাদের ফাইলে রাখলাম, ফোল্ডারে রাখলাম। এখন যদি আমি ইমেজটা দেখাতে চাই, তাহলে এই যে আমার একটা হচ্ছে স্বাভাবিক মানে সিম্পল লাইট, আর একটা হচ্ছে ইয়েলো লাইট, দুটো হচ্ছে দুইটা জিআইএফ মোডের ইমেজ। তো মূলত আমাদের স্ক্রিপ্টের ভেতর বলা হয়েছে যে যখন আমি ক্লিক করব একটাতে তখন এটা হবে, যখন ক্লিক করব এটাতে তখন এটা হবে। তো এখানে আমাদের নামটা অবশ্য একটু দেখে রাখা উচিত যে কোনটা কি ইমেজ। এখানে পিআইসি, পিকচার আন্ডারস্কোর বুলবন, বুলবনটা কি একটা দেখলেই হবে। বুলবনটা হচ্ছে ইয়েলো। সো আমরা তাহলে কন্ডিশনটা দেখলে, মানে আমাদের কোডটা দেখলে সহজেই আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি। এখানে একটা ফাংশন বানানো হয়েছে, এই যে একটা ফাংশন বানানো হয়েছে। ফাংশন সম্পর্কে আমি আগেই বলেছি যে ফাংশনটা কি, আমার পূর্বের টিউটোরিয়াল দেখলেই ফাংশন সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এখানে ফাংশনটা, একটা ফাংশন বানানো হয়েছে চেঞ্জ ইমেজ। ফাংশনটা আমরা যে কোনো নামেই বানাইতে পারি, এটা কোনো বিষয় না যে চেঞ্জ ইমেজ নামেই বানাইতে হবে। তো চেঞ্জ ইমেজ নামে আমি একটা ফাংশন বানাইছি। এখন এর ভেতরে কি বলা হয়েছে যে একটা ভ্যারিয়েবল বানানো হয়েছে ইমেজ, IMAG, ইমেজ নিয়ে নামে। তো এই ভ্যারিয়েবলটাও আমরা আমাদের ইচ্ছে মতো নাম নিতে পারি। তো ইমেজের ভেতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই ইমেজ। তো এখন দেখব এই মাই ইমেজটা কোথায় আছে, এই যে ইমেজ, এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে ইমেজটাকে লিঙ্ক করানো হয়েছে। HTML তো আমরা যতটুকু জানি যে সেই হিসেবে এখানে দেখছি যে মাই ইমেজ নামে একটা আইডি নেওয়া হয়েছে। আবার এখানে ইমেজটাকে লিঙ্ক করে এখানে মানে এই যে সিম্পল ইমেজটাকে লিঙ্ক করা হয়েছে। আমরা দেখেছি পিকচার আন্ডারস্কোর বুলবন, ওইটা হচ্ছে ইয়েলো ইমেজ, আর এটা হচ্ছে সিম্পল ইমেজটা, আর এখানে একটা হাইট উইডথ দেওয়া হয়েছে। এখন এইখানকার যেই আইডিটাকে এখানে কল করা হয়েছে, বলা হয়েছে
যে গেট এলিমেন্ট বাই আইডি, তুমি আইডিটাকে খুঁজে বের করো এবং ধরো। তারপরের লাইনে কি বলা হয়েছে? তারপরের লাইনে বলা হয়েছে ইফ ইমেজ ডট এসআরসি ডট ম্যাথ, এখানে ম্যাথ না সরি ম্যাথ, এখানে বলা হচ্ছে যে তুমি ম্যাথ মেথডের দ্বারা বুলবন এই কথাটাকে খুঁজে বের করো। যদি তুমি এই বুলবন নামের কোনো লেখা এর ভেতরে খুঁজে পাও, তাহলে তুমি সেখানে এই ইমেজটাকে সেট করো। মূলত আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে যখনই এইটা তো লিঙ্ক করানোই আছে, মানে যখনই সে ইমেজ এসআরসি ম্যাথ বুলবন এই কথাটা পাবে, মিলে যাবে যখন, তখন সে এর ভেতরকার এইটাকে শো করবে। আর যদি ইলস অন্যথায় এটা মানে বুলবন আমার হচ্ছে ইয়েলো ইমেজটা শো করবে। তো মূলত ঠিক তাই হচ্ছে যে যখনই আমার হচ্ছে এই বুলবন লেখাটা তো মূলত এই যে এখানে আছে বিওএল বিওএন বুলবন, আর এখানে জাস্ট বিইউএলবিও লেখাটা আছে। তো আমার এখানে হচ্ছে ম্যাচ করাচ্ছে কথা, এই লেখাটাকে এই দুটোর ভেতরে ম্যাচ করাচ্ছে যে এই লেখাটুকু এটার ভেতরে মেলে কিনা। এই দুটোর ভেতরে এইটার মিলছে এই পর্যন্ত এবং এইটার মিলছে পুরাই। তো সেক্ষেত্রে সে যখনই এইটার এই পর্যন্ত মিলে যাচ্ছে, তখন সে এই ইমেজটাকে মানে করছে, মানে এটা তো স্বাভাবিক অবস্থায় ক্লিক করলেই শো অবস্থাতেই থাকছে, আর ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আরেকটু পর আরেকটু ক্লিয়ার করে দিব, রিফ্রেশ দেই। এখন দেখছি আমাদের ইমেজটা চলে আসছে, এবং আমি যদি এখানে ক্লিক করলি তাইলে আমাদের বাতিটা জ্বলে যাচ্ছে, এবং আমি যদি ক্লিক করি বাতিটা নিভে যাচ্ছে, ক্লিক করি ক্লিক করি ক্লিক করি ক্লিক করি। তো এইবার আমরা চাচ্ছি যে আরেকটু ক্লিয়ার করতে, এখানে আমি দিলাম ইমেজের নাম ABC, ওকে, এবং এখানে যেহেতু ABC দিয়েছি এবং এখানেও আমি ABC দিব। এবার এটার আমি নাম দিলাম ABC ডি দিলাম, যাই হোক .gif। এখন আমি যদি আমার ফোল্ডারের ভেতরে নাম চেঞ্জ না করে আসি তাহলে তো হবে না। আমি বুলবন এটাকে দিয়েছি ABD এবং এটাকে দিয়েছি ABC। এবার দেখি আমাদের কাজটা কেমন হয়, রিফ্রেশ, জাস্ট জ্বলছে। এবার কিন্তু মানে আর সে হচ্ছে না, কি হচ্ছে, জাস্ট ক্লিক করলে জ্বলে যাচ্ছে কিন্তু আর ফিরে যাচ্ছে না, কারণ আমরা এখানে বুলবনি রেখে দিয়েছি। এখন যদি আমি এখানে ABD কথাটা ইউজ করি তাহলে কি হয় দেখা যাক, রিফ্রেশ, ক্লিক 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 ক্লিক। এখন এখানে বোঝার বিষয় যে এখানে এই যে এই কথাটা সে সরাসরি যার সাথে মিলাতে পারছে, মূলত তাকেই এখানে হচ্ছে ইলসে শো করছে। আমি একটু এখানে যা তা লিখে দিলাম, তাইলে দেখা যাক Ctrl+C Ctrl+H, এবং আমার ফাইলের ভেতরে নামটাকে চেঞ্জ করব, Ctrl+V, ওকে। এবার যদি আমি আমার রান করি, হ্যাঁ কাজ করছে। ও সরি, ও আমি তো হচ্ছে এই জায়গার নামই চেঞ্জ করি নাই, হ্যাঁ Ctrl+H, রিফ্রেশ, ক্লিক করলে চলে যাচ্ছে আসছে, ক্লিক করলে চলে যাচ্ছে আসছে, ওকে। একটা বিষয় লক্ষণীয় যে আমি যখন এখানে নামটা চেঞ্জ করি নাই তখন কি হচ্ছে, রিফ্রেশ, তখনও ক্লিক করলে আমার কিন্তু কাজ হচ্ছে, কারণ সে এই যে AB এই কথাটুকু মেলাচ্ছে ফার্স্টে, যে এই কথাটুকু যদি কোনোটার ভেতরে থাকে
প্রথম ক্লিকে সেটা শো করছে, এই যে এ বিটা এর ভেতরে আছে, সো সে এ বিকে প্রথমে শো করাচ্ছে। আর যদি এ বি ডি এইটা সেকেন্ড, যখনই এক ক্লিকে এটা পাচ্ছে পরের ক্লিকে আবার এটা হচ্ছে রান করছে। মূলত এটাই এখানে আমরা এখন চেঞ্জ করে দিব। ওকে, এবার যদি রান করি রিফ্রেশ, এই যে কাজ হচ্ছে। মূল কথা যে এই ম্যাচ মেথডটা এই লেখাটুকু এই টেক্সটটুকুকে ম্যাচ করাবে, তারপরেই তার কোডটাকে শো করবে। এই হচ্ছে ছিল এটার কাজ। তো আমরা এরপরে টিউটোরিয়ালে চলে যাই। এটাকে কেটে দেই। এরপরেরটা হচ্ছে, এই জন্যই আমি বলেছি যে এখানে একটু এলোমেলোভাবে, মানে প্রথম থেকেই একটু কঠিনভাবে দেয়া আছে, যেটা আমাদের সহজেই বুঝতে পারবো না। সেই জন্যই আমি বলেছি যে আমার বেসিক যে ধারণাটা দেয়া হয়েছে প্রথমেই টিউটোরিয়ালগুলোতে, ওইটা দেখলে খুব সহজেই এটা বোঝা যাবে। তো এই জন্যই আগে থেকেই রিকমেন্ড করছি যে ওইটা দেখে এসে এইটা দেখাটা ভালো। এবং এটা যদি এই টিউটোরিয়ালটা এখন দেখি, এখন যদি আমি চাই এই টিউটোরিয়ালটা কপি করলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম এবং এটাকে আমি আবার সেভ করলাম। এখানে কি হবে আমি আগে থেকে একটু বলি, এবং আমি আবার বলছি যে এই কোডটুকু কোনো কাজের কোড না, এটা আমরা কেটেও দিতে পারি। এখানে বলা হচ্ছে যে এখানে একটা ডেমো নামের আইডি নেওয়া হয়েছে, এখানে একটা ফাংশন বানানো হয়েছে মাই ফাংশন নামে। তো একটা মাই ফাংশনের ভেতর ভ্যারিয়েবল নিয়ে, ভ্যারিয়েবল এক্স ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এর ভেতরে আইডিটাকে ধরা হয়েছে। এরপরে বলা হয়েছে এক্স, এক্স মানেই তো কি, মানে এক্স মানে যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা এক্স ডট স্টাইল ডট ফন্ট সাইজ, মানে এখানে একটা সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে, যেমন এইটুকুকে এই এক্সের ভেতরে অ্যাসাইন করা হয়েছে, মানে রাখা হয়েছে, এবং এই এক্সকে স্টাইল করা হচ্ছে, তার মানে এই ডেমোকে স্টাইল করা হচ্ছে। তো এই যে এইটা ডট স্টাইল ফন্ট সাইজ 25 পিক্সেল, এখানে 25 পিক্সেল ফন্ট সাইজ হয়ে যাবে, এবং ডট এক্স ডট স্টাইল ডট কালার রেড, এটা কালার রেডও হয়ে যাবে। এবং ফাংশনটাকে কল করা হয়েছে আবার একটা বাটনের ভেতরে, অনক্লিক ফাংশন, অনক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে, তার মানে ক্লিক করার পরে কাজটা হবে। এখন যদি আমি রান করি, এই যে এখানে এখন আমি ক্লিক করলে কি হবে, এই লেখাটার উপরে ইফেক্টটা পড়বে, আমরা লক্ষ্য করব এই লেখাটাকে। এখন যদি ক্লিক করি, ক্লিক, এই যে জাভাস্ক্রিপ্টের কোডটা লাল হয়ে গেছে এবং লেখাটাও এই টেক্সটটা লাল হয়ে গেছে, এবং এই কোড ইয়েও হয়েছে, আমাদের ফন্ট সাইজটাও বড় হয়ে গেছে। তো এইটাকে মূলত আমরা আরেকভাবে লিখতে পারি। এখানে আমরা প্রয়োজনে ভ্যারিয়েবল নাল নিয়ে জাস্ট আমরা হচ্ছে এই যে এইগুলোকে কেটে দিলাম, এই যে এইভাবে ডট STYL স্টাইল ডট FONT ফন্ট, ক্যামেল কেস হিসাবে এখানে বড় হাতের নিলাম SIZD, ফন্ট সাইজ ইকুয়াল টু 50 পিক্সেল দিলাম আমি, এবং এখানে একটা এখানে আমাকে দিতে হবে, কোটেশনের ভেতরে দিতে হবে জিনিসটা, এবং সেভ করলাম। এবার দেখা যাক আমাদের কোডটা কাজ করে কিনা। রিফ্রেশ, ক্লিক, দেখা যাচ্ছে যে আমরা এভাবে লিখেও ফন্ট সাইজটা বাড়াই নিলাম। আমি যদি এখন আবার একটু কালারটা দিতে চাই, তাহলে আমাকে এই লাইনটা একটা ডুপ্লিকেট করতে হবে, এবং স্টাইল এখানে জাস্ট COLO আর কালার কথাটা লিখতে হবে, এবং এখানে কি কালার দিতে চাই, GREE গ্রিন। তাই এখানে আমি এবার রিফ্রেশ দিয়ে ক্লিক করলাম, কালার গ্রিন, অবশ্যই কাজ করছে আমাদের কোড। এখানে আমরা সকল সিএসএস অ্যাপ্লাই করতে পারবো না,
এখানে কিছু লিমিটেশন আছে, আমরা সেই সিএসএস কোডগুলোই এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো সেইগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। এভাবে আমরা সবগুলো এখন দেখতে গেলে আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যই আমি চাচ্ছি যে আমি একটু শর্টে যাতে টিউটোরিয়ালটা করা যায়, তারপরেও অনেক বড় হয়ে যাচ্ছে, খুব শর্ট করতেই পাচ্ছি না। তো এখন আমি চাচ্ছি যে পরের টিউটোরিয়ালটা দেখব। পরের টিউটোরিয়ালটা হচ্ছে কেমন, এটা হয়েছে এইটা। এখানে একটা সাবমিট মানে ফর্ম ভ্যালিডেশনের সিস্টেম দেয়া আছে। তো আগেই বলেছি যে এটা মূলত একটু আওলা ঝাওলা করে দেয়া, বেসিক লেভেল থেকে দিলে একটু সুবিধা হয়, সেই জন্যই আমি বেসিকটা তৈরি করেছি আগে। তো এটাকে যদি এখন কপি করি তাহলে কি হয়, এখানে আমি পেস্ট করলাম এবং এটা একটু ঘিজিমেজি কোড আছে, সেক্ষেত্রে আমি একটু কমায় দিতে পারি আর কমান্ড দুটোকে একটু ফাঁকা করে দিই যেন কোডগুলো বুঝতে একটু সুবিধা হয়। ওকে, আমি এবার এটাকে ছেপ দিয়ে আগে একটু রান করে দেখিয়ে আনি যে কি হয়। রান লাঞ্চ। এখানে বলছে যে প্লিজ ইনপুট এ নাম্বার বিটুইন 1 and 10, মানে 1 থেকে 10-এর ভেতরে কোনো নাম্বার দিতে বলছে। এখানে বলেই দিয়েছে যে আমাকে নাম্বার দিতে হবে, তাইলে আমি প্রথমে দিলাম 1, সাবমিট দিলাম, দেখাচ্ছে ইনপুট ওকে। আমি যদি এখন দিই এখানে 3 এবং সাবমিট দিই, দেখাচ্ছে ইনপুট ওকে। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত 10 দিব ততক্ষণ পর্যন্ত সে ওকে দেখাবে। বাট আমি যদি এখানে এখন 11 দিই তাহলে কি হয়, সাবমিট, এখানে দেখাচ্ছে ইনপুট নট ভ্যালিড। কারণ কি, এখানে বলেই দিয়েছে 1 থেকে 10-এর ভেতরে আমাকে দিতে হবে, এর নিচে হলেও চলবে না, এর উপরে হলেও চলবে না। তো মূলত 1 থেকে 10-এর ভেতরে দিতে বলছে। এখন আমি যেহেতু 1 থেকে 10-এর ভিতর দিয়ে রিফ্রেশ, আমি যদি এখানে এখন ইয়ে করি কোনো ক্যারেক্টার A to Z এর ভেতরে কোনো ক্যারেক্টার দিই তাহলে কি দেখায়, একটাই দিই DS, সাবমিট, ইনভ্যালিড। সো আমাকে এখানে বলে দিচ্ছে যে আমাকে নাম্বার দিতে হবে। তো এখন আমি যদি কোডটা বোঝাতে চাই তাহলে এভাবে বোঝাতে পারি যে একটা ফাংশন নেওয়া হয়েছে এবং ফাংশনের নাম দেওয়া আছে মাই ফাংশন, এবং মাই ফাংশন দিয়ে এখানে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, ভ্যারিয়েবলের ফার্স্টের একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে এক্স এবং আরেকটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে টেক্সট। তো এখানে এখন এক্স ইকুয়াল টু এই যে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম্বার, এই মানে নাম, এই নামটা কোত্থেকে আসলো, এই নামটা আসছে এই যে ইনপুট থেকে। এই ইনপুটের একটা আইডি হচ্ছে NUMB নাম। তো এই আইডিটাকে ধরা হয়েছে এখানে, এই ইনপুটের আইডিটাকে ধরা হয়েছে প্রথম এই ইসের ভেতরে, এক্সের ভেতরে আমরা ইনপুটের আইডিটাকে ঢুকাইয়া দিয়েছি গেট এলিমেন্ট বাই আইডি মেথডের মাধ্যমে। এবং এখানে একটা কন্ডিশন তৈরি করা হয়েছে। ফার্স্টে আমি এখানে পড়ে নিই, এখানে বলছে ইফ এক্স ইজ নট এ নাম্বার, বলছে যে এক্স যদি নাম্বার না হয়, অর লেস দেন 1, তার মানে যদি 1-এর চেয়ে ছোটও হয়, অর গ্রেটার দেন 10, আবার 10-এর চেয়ে বড় হয়। কন্ডিশনটা ঠিক এমন যে এই যে এখানে আমরা পড়লেই বুঝতে পারবো ইফ কন্ডিশন, আমরা আগেও বুঝিয়েছি কন্ডিশনটা কি। তো এখানে আমরা দেখছি যে ইফ কন্ডিশনের দ্বারা এখানে বলা হচ্ছে ইজ NaN, NaN, এটার মানে বোঝাচ্ছে যে এই এক্স ভ্যারিয়েবল, মানে আমি যখন কোনো ইনপুট দিচ্ছি, আমার হচ্ছে এই যে এর ভেতরে যে ইনপুটটা আমি দিচ্ছি, এই ইনপুটটা জমা হচ্ছে কোথায়, এই ইনপুটটা জমা হচ্ছে এক্স ভ্যারিয়েবলের ভেতরে, এই আইডির মাধ্যমে এক্স ভ্যারিয়েবলের ভেতরে জমা হচ্ছে। এবং এখানে এসে চেক করছে ইফের ভেতরে যে ইজ NaN এক্স, তার মানে এক্সটা কি কোনো নাম্বার, এটা বলছে এক্স মানে কি কোনো নাম্বার কিনা, এটা এর দ্বারা চেক করা হচ্ছে ইজ NaN দ্বারা। এবং এখানে অর অপারেটর দ্বারা এখানে ইয়ে করা হচ্ছে যে অর, আমরা জানি যে হচ্ছে প্রোগ্রামিংয়ে এটা হচ্ছে অর, এটা হচ্ছে পাইপ বা অর। তো
তো মূলত এটাকে অর হিসেবে আমরা জানব। তো অর এক্স ইজ লেস দ্যান 1, তার মানে এটাও এখানে চেক করছে এক্স কি 1-এর চেয়ে ছোট। তার মানে আমি যেই ভ্যালুটা দিয়েছি 1 দিয়েছি কি -1 দিয়েছি কি 0 দিয়েছি সেটাও চেক করছে যে এই এক্সের ভ্যালুটা কি 1-এর চেয়ে ছোট কিনা। আবার বলছে যে অর মানে কি অথবা, মানে এই এখানে 3টা কন্ডিশন দেয়। আর একটা কন্ডিশন হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 10। আবার এখানে বলা হচ্ছে এক্সটা কি 10-এর চেয়ে বড়। যদি এই 3টাই মিলে যায়, মানে 3টার একটাই মিলে যায়, যে কোনো একটা মিলে, যেমন এটাও মিলতে পারে, এটাও মিলতে পারে, এটাও মিলতে পারে, তো যে কোনো একটা মিললেই ইনপুট নট ভ্যালিড। সরি, আমার এখানে ভুল হয়েছে মনে হয় কিছুটা বলা, যে এখানে বলছে যে যে কোনো যদি একটা না মিলে, এই 3টাকে বলছে যে এটা মিলতে হবে, না হলে এটা মিলতে হবে, না হলে এটা মিলতে হবে। তো 3টা কন্ডিশনই প্রায় একই ধারার কন্ডিশন। এটা হইতে হবে নাম্বার, এটা হইতে হবে 1-এর থেকে বড়, মানে 1 বা 1-এর থেকে বড়। আবার এখানে বলছে 10-এর সমান বা 10-এর নিচে, এইটাই হবে। তো মূলত এইটাই হচ্ছে যে কোনো একটা যদি এখানে ভুল হয় তাইলে এখানে লেখা শো করবে যে ইনপুট নট ভ্যালিড, এবং ইনপুট নট ভ্যালিড কথাটা টেক্সট নামে একটা ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। তারপরে ইলস, অন্যথায় টেক্সট ইনপুট ওকে। তার মানে এখানে যদি কোনো একটা ভুল করি আমি, তাইলেই সে দেখাবে যে ইনপুট নট ভ্যালিড। আমি যদি ক্যারেক্টার দিই, তাইলে ক্যারেক্টার দিলে এখানে বলবে ইনপুট নট ভ্যালিড। আমি যদি 1-এর থেকে ছোট দিই তাইলে বলবে নট ভ্যালিড। আমি যদি 10-এর থেকে বড় দিই তাইলে বলবে নট ভ্যালিড। আর যদি এর ভেতরের ভ্যালুগুলো সত্য হয় তাহলে সে দেখাবে ইনপুট ওকে, সে ইলসে চলে যাবে। মিথ্যা হইলে সে এই কাজটা করবে, আর সত্য হইলে সে এই কাজটা করবে। তো এখানে আবার টেক্সটের ভেতরে ইনপুট ওকে এই কথাটা অ্যাসাইন হবে। তো এখানে আবার টেক্সট ভ্যারিয়েবলটাকে এখানে হচ্ছে করা হয়েছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই মেথডটার মাধ্যমে করা হয়েছে। এই পি এর ভেতরে আমার রেজাল্টটা শো করবে। টেক্সট ভ্যারিয়েবলটাকে শো করানো হয়েছে ইনার এইচটিএমএল এই ডেমোটার ভেতরে, তার মানে ডেমো মানে পি। তো এখন আমরা আবার দেখব যে রিফ্রেশ, যখনই আমি 6 দিচ্ছি, ওকে সাবমিট দিচ্ছি, ইনপুট ওকে। আর যদি আমি এখানে 0 দেই তাহলে ওকে ইনপুট নট ভ্যালিড, কারণ আমি 1-এর থেকে কম ভ্যালু দিয়েছি, এবং যতই কম দিব না কেন এখানে ইনপুট নট ভ্যালিড। আবার 10-এর থেকে বেশি দিতে পারবো না। আমি চাইলে এখানে রেঞ্জ বাড়ায় দিতে পারি। এখানে যদি আমি দিই সাপোজ 20 দিলাম, ওকে, এবং এইটার করে দিলাম যে 8, তাইলে আমার কন্ডিশনটা এমন হবে যে 8-এর নিচে যদি কেউ ভ্যালু দেয় তাইলে তার ভ্যালুটা এখানে নট ভ্যালিড শো করবে। রিফ্রেশ, আমি দিলাম এবার হচ্ছে 5, সাবমিট করলাম, ইনপুট নট ভ্যালিড। বাট আমি যদি এখানে 8 দেই তাহলে ইনপুট ভ্যালিড। আমি যদি এখানে 18 দেই তাহলেও, একটু রিফ্রেশ করে নিই, ওকে, ইনপুট ওকে। মূলত এই ছিল ফর্ম ভ্যালিডেশনের এই কোডটার কাজ। তো এখন আমরা মূলত পরবর্তী টিউটোরিয়ালে চলে যাব। পরবর্তী টিউটোরিয়ালটাতে কি আছে দেখে আসি। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই, জেএস হোয়ার টু। তো এখানে মূলত যেটা বোঝানো হয়েছে যে জেএস হোয়ার টু, আমরা একটু দেখি, এই কোডটা কপি করে নিই, তারপরে বোঝাই তাইলে সুবিধা হয়। কপি, এবং এখানে আমি পেস্ট করে দিলাম এবং সেভ করে এটাকে রান করলাম। এখানে আমি যদি এখানে ট্রাই ইট ক্লিক করি তাইলে আমার এই জায়গার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ট্রাই ইট
প্যারাগ্রাফ চেঞ্জ। তার মানে কি, এখানে বলা হয়েছে যে এখানে একটা আইডির ভেতরে পি নিয়ে একটা ডেমো নামে একটা আইডি নেওয়া হয়েছে এবং এর ভেতরে লেখা হয়েছে এ প্যারাগ্রাফ। এখন স্ক্রিপ্টের ভেতরে কি লেখা হয়েছে, স্ক্রিপ্টের ভেতরে বলা হয়েছে যে মাই ফাংশন, একটা ফাংশন নেওয়া হয়েছে এবং আইডিটাকে ধরা হয়েছে ডেমো আইডিটাকে, এবং ইনার এইচটিএমএল এর ভেতরে এই যে স্ট্রিংটা বসায় দেওয়া হচ্ছে জাস্ট। তো এখানে আমরা যা তা লিখতে পারি, সেটাই আমাদের এই ডেমোর কন্টেন্টের ভেতরে বসে যাবে, আগেরটা রিপ্লেস হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবং ফাংশনটাকে কল করা হয়েছে আবার অন ক্লিকের ভেতরে, অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে। এই হচ্ছে মূলত এর কাজ। আমরা এর পরের টিউটোরিয়ালে চলে যাই। কেটে দিব ওকে। এখানে মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইয়েটা কোথায় ব্যবহার করব, মূলত স্ক্রিপ্টটা। তো আমি মূলত আগেই বলেছি যে স্ক্রিপ্টটা আমরা এভাবে ইউজ করব না, আমরা যেভাবে করছি, তো এই যে এভাবে স্ক্রিপ্ট এখানে লিখছি, মাঝে বডিতে লিখছি, এভাবে আমরা ইউজ করব না। আমরা ইউজ করব সব সময় আমরা বাইরে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করে সেটাকে আমরা বডির উপরে লিঙ্ক করায় দিব। তো বডির উপরে বলতে বডি ট্যাগ শেষ হওয়ার আগে লিঙ্ক করায় দিব। তো এখানে একটু সুবিধার জন্য, সুবিধা বলতে শর্ট টাইম যাতে লাগে, এই জন্য আমি এভাবে ইউজ করছি। তো মূলত আমি এখানে এই টিউটোরিয়ালে এটাই বোঝানো হয়েছে, সেই জন্য এটাকে আমি আর বললাম না। কারণ কি, এটা আমরা জানি যে কন্টেন্টের আগে ইউজ করলে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, মানে জাভাস্ক্রিপ্টের কোডটা কন্টেন্টের আগে পাবে, প্রাধান্য বেশি পাবে। আর যদি কন্টেন্টের নিচে লিখি তাহলে জাভাস্ক্রিপ্টের কোডটা ইয়েটা পাবে পরে। তো এটা আমরা আগেই ধারণা দিয়েছি, সো এই টিউটোরিয়ালটাতে আর যাব না। এইটাও সেই একই ধরনের। এই যে এখানে দেখাচ্ছে স্ক্রিপ্ট এসআরসি, মানে এসআরসি করে সে এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল লিঙ্ক করানো হয়েছে। ওকে, আমি যদি এখন নেক্সট চ্যাপ্টারে যাই, নেক্সট। ওকে, এবার দেখব আউটপুট। ওকে, এখানে আমি এটা কপি করলাম এবং এখানে আমি পেস্ট করলাম। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে H1 মাই ফার্স্ট ওয়েব পেজ এবং পি এর ভেতরে মাই ফার্স্ট প্যারাগ্রাফ নামে দুটো ইয়ে করা হয়েছে। তো এখন এখানে আবার স্ক্রিপ্টের ভেতরে লেখা হয়েছে উইন্ডো ডট অ্যালার্ট, মানে এখানে মূলত অ্যালার্টের কাজটা কি বোঝানো হয়েছে। তো অ্যালার্টের কাজ আমরা আগেই জানি যে কি, সো এটা নিয়ে ডিটেলস আর বলতে হবে না। এই যে অ্যালার্টে 1100 করছে, কারণ কি এখানে বলা হচ্ছে যে তুমি অ্যালার্টের ভেতর 5 আর 6কে যোগ করো। তো আমরা জানি যে 5 এবং 6 দুটো হচ্ছে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু। তো এই দুটোকে যোগ করলে 11 হয় এবং অ্যালার্টের ভেতরে 1100 করছে। আর উইন্ডোটা হচ্ছে একটা অবজেক্ট, উইন্ডো ডট অ্যালার্ট, আর অ্যালার্টটা হচ্ছে একটা মেথড, এটা আমরা আগে থেকেই জানি। তো এখন আমরা আরেকটু সামনের টিউটোরিয়ালে চলে যাব। সামনের টিউটোরিয়ালটাও ঠিক তেমনই, আমি কোডটা বুঝাই দিলেই আমাদের জাস্ট কোডটাকে পেস্ট করব। এখানে ঠিক আগের মতোই 6 আর 5 কে এখানে ইয়ে করা হয়েছে। আমি যদি এটাকে রান করি 1100 করছে। তো এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট করা হয়েছে, গতটা করা হয়েছিল ডকুমেন্ট ডট অ্যালার্ট, আর এখানে করা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, মানে আমাদের উইন্ডোতে সে লিখতে পারবে। আমাদের এই যে উইন্ডোতে সে সরাসরি এখানে লিখে দিচ্ছে যে 11, আর এর আগেরটা শো করছিল, আমি দেখাই নিয়ে আসি যে এর আগেরটা শো করছিল অ্যালার্টের মাধ্যমে। এই যে একটা অ্যালার্ট বক্স এসে সেটা আমাকে 11 শো করছে। এ ছিল মূলত পার্থক্য। আমরা যদি এখন পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে এটা মনে হয় দেখেছি না, এটা তো আলাদা। অন ক্লিক ডকুমেন্ট, ও এটা হচ্ছে অন ক্লিকের মাধ্যমে আবার ইউজ করা হয়েছে। কপি, সব একই কাজ, জাস্ট আমাদের প্রিন্ট করা বা শো করার সিস্টেমটা একটু আলাদা। এখানে বলছে এখানে ক্লিক করো এবং 11 দেখো,
এই যে ক্লিক করলাম এবং 11 শো করছে। ওকে, এই যে এখানে বলা হয়েছে যে অন ক্লিক ডকুমেন্ট ডট রাইট 5+6, এটা আমরা আগেই দেখে আসছি। এবার যদি আমরা যাই পরেরটাতে, পরেরটা হচ্ছে ডেমো। ডেমো বলতে এটাকে কপি করি এবং এখানে আমি যদি পেস্ট করি, এখানে দেখব যে গেট একটা ডেমো নামে হচ্ছে একটা আইডি নেওয়া হয়েছে এবং এই আইডিটাকে ধরে ইনার এইচটিএমএল এবং এই ভ্যালুটাকে ওই এর ভেতরে ডেমোর কন্টেন্টের ভেতর বসিয়ে দেওয়া হবে। এটাকে যদি রান করি তাহলে দেখবো এখানে, তো আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখবো যে পি এর ভেতরে আমার ঢুকে গেছে 11টা। তো এটা হচ্ছে এভাবে করা হয়েছে। আমি এখন যদি আবার চলে যাই পরের টিউটোরিয়ালে, পরের টিউটোরিয়ালটা দেখি কি রান, সব মূলত একই কাজ, জাস্ট আমি দেখাচ্ছি যে পর্যায়ক্রমে সবই দেখাবো বলেছি, কারণ কি স্কেপ করে গেলে হয়তো বা অনেকেই কিছুটা হলেও মিস্টেক করতে পারেন, সেই জন্য। এখানে কনসোল ডট লগ এর কথা, কনসোল ডট লগ এ শো করা হয়েছে, দেখি কনসোল ডট লগ এ শো করে কিভাবে রান। ওকে, কনসোল ডট লগ এ যেহেতু সেহেতু আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট। ওকে, এই যে আমাদের কনসোলে 11 শো করছে। আর এইটা মূলত আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা একটু মাঝে মধ্যে ঝামেলা করে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো কনসোল ডট লগ আমরা খুব কমই ইউজ করব, তারপরে ইউজ করব আমরা এররটা দেখার জন্য। আচ্ছা, এবার আমরা যদি পরের টিউটোরিয়ালে চলে যাই, এটা তো দেখেছি। ওকে, আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাব। ওকে, জেএস সিনট্যাক্স। তো মূলত সিনট্যাক্স সম্পর্কে আমার বলা হয়নি, সিনট্যাক্স সম্পর্কে একটু বলে নিই। সিনট্যাক্সটা বলতে এই যে কোটেশন, এই যে আমাদের হচ্ছে সেমিকোলন, এইগুলো, এই যে প্লাস মাইনাস সঠিকভাবে দেয়া, তো মাঝে মধ্যে স্পেসটা বেশি হয়ে যাওয়া, বা মানে স্পেসটা তেমন একটা এর ভেতর পড়ে না, তো সেক্ষেত্রে আবার মাঝে মধ্যে সমস্যা করেও। তারপরে এই কোডগুলোকে সঠিকভাবে লেখা, এইগুলোকেই বলা হয় সিনট্যাক্স। এটাকে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্স বলা হয়। এটাকে যদি আমি এখন কপি করি এবং এখানে যদি আমি পেস্ট করি এবং সেভ করে আউটপুটটা আগে দেখে আসি কি দেখে। আউটপুটটা দেখাচ্ছে 11। তো এটাতে আবার 11 দেখানোর সিস্টেমটা একটু আলাদা। মূলত আমরা এই যে কোডগুলো, এগুলোর কথা ভুলে যাব, কারণ এই কোডগুলো জাস্ট আমাদের পেইনটা বাড়াচ্ছে, এই কোডগুলো পেইনটা বাড়াচ্ছে। আমি একটু ফাঁকা করে নিলে বুঝতে সুবিধা হয়। ওকে, এখানে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, ভ্যারিয়েবল এক্স, এক্সের ভেতরে 5 অ্যাসাইন করা হয়েছে। আর একটা ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে, সেই ভ্যারিয়েবল ওয়াই, ওয়াইয়ের ভেতরে 6 অ্যাসাইন করা হয়েছে। এবং আর একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে জেড, এবং জেডের ভেতর এক্স প্লাস ওয়াই, তার মানে 5 + 6, এই দুটোকে অ্যাসাইন করা হয়েছে। এবং এখানে আইডি ধরা হয়েছে, এই আইডিটাকে ধরে এখানে ইনার এইচটিএমএল এর দ্বারা এই জেডটাকে প্রিন্ট করা হয়েছে। তো আমি এই ডেমোর ভেতরে, ডেমোর কন্টেন্টে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখব 11। তো এইটা হচ্ছে জেডের ভ্যালু। আমি যদি চাই যে এইটার মাধ্যমে শো করব না, আমি অ্যালার্টের মাধ্যমে শো করব, তাহলে ALERT, অ্যালার্ট। ওকে, তাইলে আর আমার এই ডেমোর এটা দরকারই হবে না। এখন যদি আমি রান করি তাহলে কি হয়, রিফ্রেশ, এই যে 11। তো আউটপুটটা বিভিন্নভাবে শো করা যায়। তো আমরা বিশেষ করে W3 স্কুলে সব জায়গাতেই ইনার এইচটিএমএল দিয়ে করা আছে, সো এটাই দেখব, কারণ কি বেশি চেঞ্জ করতে গেলে আমাদের সময়ে কুলাবে না। অলরেডি আমাদের টিউটোরিয়ালের লেন্থটা অলরেডি 49 মিনিটে চলে গেছে, সো আমরা একটু শর্টে দেখার চেষ্টা করব। এখন যদি আমি এটা কেটে দিলাম, আমি এখন আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন, তাইলে আমি সহজেই আরও কিভাবে বোঝানো যায় সেটা দেখব। এখানে দেখাচ্ছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, যেহেতু এই যে এখানে বলাই আছে সেমিকোলনস, তারপরে
স্প্যারেটেড, তারপরে হচ্ছে স্টেটমেন্টস। জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস আর স্প্যারেটেড বাই সেমিকোলনস। তার মানে এই যে বলছে, এটা বোঝাচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা মূলত আমাদের শেষ করতে হয় একটা সেমিকোলন দিয়ে। একটা যখন আমরা এই যে একটা লাইন স্টেটমেন্ট শেষ করব, এই যে এই এক একটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলা হয়। যখনই আমরা কোনো স্টেটমেন্ট শেষ করব তখনই এখানে একটা সেমিকোলন দেব। তো এই হচ্ছে মূলত এখানে কি দেখাচ্ছে দেখি। এটাকে যদি আমি কপি করি এবং আমি যদি এখানে পেস্ট করি, সেভ করলাম, রান করি, তাহলে কি দেখায় 10.5। এখানে কি দেখাচ্ছে, নাম্বার ক্যান বি রাইটেন উইথ অর উইদাউট ডেসিমালস। তার মানে কি এখানে বোঝাচ্ছে যে ডিমো ইনার HTML 10.5 এখানে বলছে যে নাম্বার ক্যান বি রাইটেন, নাম্বার লিখিত হতে পারে উইথ অর উইদাউট ডেসিমালস। মানে আমরা ডেসিমাল মানেই তো আমরা জানি যে হচ্ছে দশমিক সংখ্যা। তো এখানে ইয়েটা হচ্ছে যে এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমাদের করা হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে এই যে এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এটাই মূলত দেখানো হলো। এরপরে আমরা যদি জানতে চাই যে এরপর টিউটোরিয়ালটা কি আছে, তাহলে জন্ডো, এই যে জন্ডোটা শো করা হচ্ছে। কপি পেস্ট। এখানে আমাকে কি বলা হচ্ছে, এখানে গতটাতে আমরা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে প্রিন্ট করেছি। এখন আমরা প্রিন্ট করব একটা স্ট্রিং টাইপের ভ্যালুকে। তো একই কাজ, জাস্ট বলার কিছুই নেই। এখানে এই ডেমো এর ভেতরে আমার হচ্ছে এই জন্ডোটা প্রিন্ট হবে, আউটপুট শো করবে ওখানে। আমি রান করা হয়নি, রানটা করে নেই। এই যে জন্ডো, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখব এটা পি এর ভেতরে। ওকে, টিউটোরিয়ালগুলো আবার যদি আমি এখন এটা কেটে পরে টিউটোরিয়ালে যাই, 5 + 6 5:10, সরি ইস্টু না, ওটা হচ্ছে গুণ, ওটা হচ্ছে অ্যাস্ট্রিক্স বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায়। আমরা যদি এখানে পেস্ট করি, সেভ করি, রান করি, তাহলে কি দেখব 50। এখানে কন্ডিশন নিশ্চয়ই কোনো ইকুয়েশন করা হয়েছে একটা। এই যে এখানে কি 5:10 মানে 5 10 50, এটা হচ্ছে এখানে প্রিন্ট হচ্ছে 5 গুণ 10। আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, জাভাস্ক্রিপ্টেও ঠিক তেমনই যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি বা করা যায়। এই যে 5 গুণ 10 50, এটা প্রিন্ট করছে। ওকে, আমি যদি পরের টিউটোরিয়ালটাতে যাই, মূলত একই ধরনের টিউটোরিয়াল সব জায়গাতেই বেশিরভাগ ইউজ করা হয়েছে। এক কথায় একটা বুঝলেই সব বোঝা যায়। এখন এখানে কি করা হচ্ছে, এখানে ভ্যারিয়েবল একটা নেওয়া হয়েছে, এক্স নামে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। এরপরে এক্স এর ভিতরে 6কে অ্যাসাইন করা হয়েছে। এরপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এর ভিতরে এক্সটাকে আবার প্রিন্ট করা হয়েছে। তো এটা আমরা জানি যে কিভাবে কি হচ্ছে, এই এর ভেতরে হচ্ছে হবে। রান করলাম, এই যে 6, আমার রেজাল্টটা 6 শো করছে যে আমি 6টা অ্যাসাইন করেছি। আমি যদি এই লাইনটাকে এক্সটা না লিখে ভ্যারিয়েবল এক্স ইকুয়াল টু 6 এভাবে লিখতাম তাইলেও কোনো সমস্যা ছিল না। এবার যদি আমি এখানে রিফ্রেশ দিই, আর এই যে ঠিক আগের ভ্যালুটাই শো করছে। তো এখন যদি এটাকে কেটে আবার নতুন কোনো টিউটোরিয়াল দেখতে চাই, এবার হচ্ছে এই যা সব এক কোয়ালিটির টিউটোরিয়াল।
কপি এবং এখানে আমি পেস্ট করলাম। এটাকে যদি আমি সেভ করি এবং রান করি তাহলে দেখব 1100 করছে। তাহলে এখানে কি বলছে যে ভ্যারিয়েবল x = 5, ভ্যারিয়েবল y = 6 এবং এখানে ইনার HTML এর ভেতরে x + y, তার মানে 5 + 6, এই দুটোর যোগফল এই ডেমোর ভেতরে চলে যাবে। আমি আবার বলছি যে ডকুমেন্ট একটা অবজেক্ট এবং গেট এলিমেন্ট বাই আইডি এটা একটা মেথড। এটার দ্বারা কোনো আইডিকে ধরা হয়, এই আইডিকে ধরে সেই আইডির কন্টেন্টের ভেতরে ইনার HTML এর দ্বারা কিছু বসানো হচ্ছে। তো এটাই মূলত এর কাজ। তো এরপরের টিউটোরিয়ালে আমরা এখানে যদি দেখি 1100 করছে, আমরা এটা কেটে এরপরের টিউটোরিয়ালটা দেখব। ওকে, কপি পেস্ট। এখানে কি বলছে x = 5 + 6 আবার y = x + 10, তার মানে কি 5 আর 6 কত 11, তার মানে x এর ভ্যালু এখন 11, আবার y = 11 × 10, তার মানে কি এখানে x মানেই হচ্ছে 11, 10 11 110 এবং y এর ভ্যালুটাকে আবার প্রিন্ট করা হয়েছে এই যে এখানে ইনার HTML এর দ্বারা। এখন যদি আমি এখানে সেভ করি, আমি যদি এটাকে আমি রান করি, এই যে 110 শো করছে, আমি আগেই দেখাই দিয়েছি। সো এটা নিয়ে আর কোনো টেনশনের কারণ নেই। এখন আমরা মূলত জাভাস্ক্রিপ্টের কমেন্ট সম্পর্কে জানবো। তো কমেন্ট সম্পর্কে জানার কোনো বিষয় না, জাস্ট আমরা সিঙ্গেল লাইন মাল্টিপল লাইন কমেন্ট করব কিভাবে সেটা আমরা এখান থেকে আগে থেকেই জেনে নিব, আগেও দেখিয়েছি। ওকে, এখানে সেভ করলাম। এখানে মূলত দেখাচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমাদের এই যে ডাবল স্ল্যাশ ইউজ করতে হয়। যখন কোনো লাইন আমাদের দরকার হয় না তখন আমরা সেটাকে কমেন্ট করে রাখবো, যদি পরে দরকার হয় তখন সেটাকে কাজে লাগাবো, আর যদি একেবারেই না দরকার হয় সেটাকে ডিলিট করে দেবো। আমি যদি এখন এটাকে কমেন্ট করতে চাই তাহলে আমাদের কন্ট্রোল কে চাপলেই এই যে এটা হচ্ছে হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে HTML এর কমেন্ট, মূলত জাভাস্ক্রিপ্টের কমান্ড এখানে ডাবল স্ল্যাশ করলেই ওকে। এখানে তাই সেটাই বোঝানো হয়েছে যে এইভাবে কমেন্ট করা যায়। এখন এই এখানে ঠিক জাস্ট এই যে x এর ভ্যালু 5 শো করবে রান করলে, এই যে 5 শো করছে। এবার যদি আমি চাই মাল্টিপল লাইন কমেন্ট দেখতে, আচ্ছা মাল্টিপল লাইন কমেন্টটা আমি নিজেই বলে দেই। এখানে ধরলাম যে আমার অনেকগুলো লাইন রয়েছে, তো এই অনেকগুলো লাইনকে আমি যদি এভাবে করি স্ল্যাশ, এখানে একটা স্টার এবং শেষ হওয়ার আগে এখানে একটা স্ল্যাশ, এখানে একটা স্টার, এই হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। এই যে এইভাবে দুটো, এই যে এইভাবে রাখবো মূলত, এই যে এইভাবে, এই যে এই দুটোর ভেতরে আমরা যা রাখবো সেটাই কমেন্টে পরিণত হয়ে যাবে। এই যে এর ভেতরে এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো আমরা কমেন্টটা বুঝে ফেললাম। ওকে, আমরা পরের কোডটাতে চলে যাই। এখানে জন ডো এবং প্যাটারসন নামে দুটো শো করছে, আমরা দেখি এটা কি হয়। কপি এবং এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, রান করলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। এখানে দেখাচ্ছে ডো, জাস্ট ডো দেখাচ্ছে। এখানে ভ্যারিয়েবল লাস্ট নেম ইকুয়াল টু ডো, আবার এখানে ভ্যারিয়েবল লাস্ট নেম ইকুয়াল টু প্যাটারসন, এবং এখানে শো করানো হয়েছে লাস্ট নেমকে। তো এখন আমাদের একটা বিষয় লক্ষণীয়, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যদি একই নাম, এখানে কিন্তু এখানেও লাস্ট নেম লেখা আছে, লক্ষ্য করলে দেখব, আবার এখানেও লাস্ট নেমই লেখা আছে। তো আমাদের জাস্ট DOE এই ডোটা শো করছে কেন, কারণ এই ডোটাকে শো করা হয়েছে সেই জন্য। তো এখন প্রশ্ন যে
দুটোর যেহেতু একই নাম, তো প্যাটারসনটা কেন শো করলো না? কারণ জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে আমি যদি এই যে এখানে লাস্ট নেমের এনটাকে বড় মানে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, আর এখানে এনটাকে স্মল লেটারে লেখানো হয়েছে। এখানে যদি আমি এখন এনটাকে চেঞ্জ করে বড় হাতের করে দিই, তাহলে অবশ্যই আমার প্যাটারসন শো করবে, কারণ প্যাটারসনটা নিচে আছে, নিচেরটার ভ্যালু সবসময় আগে পাই, এই যে প্যাটারসন। তো মূলত কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণেই এই সুবিধাটা আমরা পাই যে আমরা একই নাম এক এক সময় এক এক রকম ইউজ করে, মানে কোনোটা ক্যাপিটাল লেটার কোনোটা স্মল লেটার এভাবে সংমিশ্রণ করে লিখে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। আবার এটাকে বলে ক্যামেল কেস, যে ফার্স্টের অক্ষরটা হবে ছোট স্মল লেটারে ফার্স্টের ওয়ার্ডটা, তারপরের ওয়ার্ড শুরু হলে প্রথম ওয়ার্ডটা হয়ে ক্যাপিটাল লেটারে। এই হচ্ছে মূলত আমাদের ক্যামেল কেস। তো আমরা যদি এখানে চাই যে আবার এখানে যদি এলটাকে বড় হাতের করে দিই, আর এখানে আমি এনটাকে ঠিকই হচ্ছে বড় হাতের রাখলাম, সরি এন, তাহলে কি হয়? এখানে আবার পরিবর্তন। তো মূলত নাম আমাদের সিমিলার হইলেও আমাদের যদি কোনো একটা অক্ষর পরিবর্তন হয়, তাইলে কিন্তু আমাদের ইয়েটা শো করবে। আর এখানে ফার্স্টেরটা শো করানো হয়েছে, মানে এই যে ফার্স্টের লাস্ট নেমটা। তো এই ছিল মূলত কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজের ধারণা। এই যে এখানেও লেখা আছে জাভাস্ক্রিপ্ট ইজ এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমরা ট্রাই চেঞ্জ লাস্ট নেম টু লাস্ট নেম, এই যে এখানে মূলত বলাই আছে। তো আমরা বুঝলাম যে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজটা কি। এরপরে আমরা জানবো যে ক্যামেল কেস। এই যে আমরা ক্যামেল কেস সম্পর্কে কেবলই জানলাম। উট, এই যে উটের এই যে এক জায়গায় উচ্চা, তারপরে নিচ। তো এই যে কেস, এখানে কেস লিখেই দিয়েছে, তার মানে আমরা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে বুঝবো যে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে বুঝছি যে আমাদের হচ্ছে মূলত সরি এখানে একটা ভুল করে ফেলছি। এই যে এখানে দেখেন ফার্স্ট প্রথমে, তারপরে আবার এই যে নেমের এনটা বড় হাতের, আবার এখানে লাস্ট নেমের এই যে বড় হাতের, এইভাবে কিন্তু ইউজ করা হয়েছে। মূলত এটা বলতে বোঝায় যে মানে ক্যামেল কেস, আমরা এইটাই হচ্ছে আমাদের লেখার নিয়ম। তো আশা করি টিউটোরিয়ালটা দেখে উপকৃত হবেন। আমাদের টিউটোরিয়ালের লেন্থটা বড় হয়ে যাচ্ছে, সো আজকে এই পর্যন্তই। এই যে আমরা শেষ করলাম কোন পর্যন্ত? সিনট্যাক্স পর্যন্ত। এরপরে আমরা পর্যায়ক্রমে এগুলো শিখতে থাকব। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখছি। আশা করি সকলেই উপকৃত হবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।